অনিশ দেবের কাহিনী অবলম্বনে আজকের গল্প অমানুষিক হাত। সকলে মিলে বাসর যাচ্ছিলাম। বিয়ের বাসরে আমার মতো 40 প্রৌঢ়ের সম্ভবত স্থান হবার কথা নয়, কিন্তু বরপক্ষের একান্ত অনুরোধ আর দলবদ্ধ আড্ডার প্রতি তা সে যেখানেই হোক আমার অনমনীয় আকর্ষণের জন্যই এড়াতে পারিনি। বরপক্ষের একান্ত অনুরোধের একটা বিশেষ কারণও ছিল। কিভাবে যেন তারা জানতে পেরেছে আমার কণ্ঠসঙ্গীত তাবৎ কোকিল জাতিকে নিমেষে বৃড়াময়ী করে তুলতে পারে। যদিও আমার স্ত্রী মালতী এই মতের ঘোরতর বিরোধী, তবু বাইরের অতিথি অভ্যাগতদের সামনে নিজের স্বামীর প্রশংসা শুনে সবার সামনে তার নিজস্ব মতটা সে আর জাহির করেনি। পরিবর্তে আমার কানের কাছে মুখ এনে বলেছিল, যা বেড়ালের ভাগ্যে শিখে ছেড়েছে। বিয়ে আমার ছোট শালী মাধবীর। প্রজাপতির নির্বন্ধে আর মাধবীর বাবা মার অনলস প্রচেষ্টায় এই যমুনাপুর নামক অজ পাড়া গায়ে কলকাতা নিবাসী সুদর্শন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার পাত্র শ্রীমান চন্দ্রমোহন তার বন্ধু বান্ধব সমভিত বেহারে এই ঘোর শীতকালে হ্যাজাক লণ্ঠনের আলোয় বিবাহ কার্য সুসম্পন্ন করতে এসেছে। এখন রাত প্রায় 12টা। বরযাত্রীদের অন্য বাড়িতে শয়নের ব্যবস্থা করা হয়েছিল। শুধুমাত্র চন্দ্রমোহনের 3 বন্ধু আর একজন ঘনিষ্ঠ আত্মীয় বিশ্বনাথ বাবু বাসর ঘরে তাকে সঙ্গ দেওয়ার জন্য থেকে গেছেন। কন্যাপক্ষের একমাত্র পুরুষ প্রতিনিধি স্বয়ং আমি। এছাড়া ঘরে কয়েকজন তরুণী উপস্থিত, তবে তারা মৌমাছির মধুভাণ্ডরূপ মাধুরীকে ঘিরে নানা রকম জল্পনা কল্পনায় ব্যস্ত। মাঝে মাঝে তাদের হাস্যরোল আর কলকাকুলি ভেসে আসছে কানে। চন্দ্রমোহন আর তার 3 বন্ধু আমার সঙ্গে যথেষ্ট গপ্পগুজব করলেও বিশ্বনাথ বাবুকে লক্ষ্য করলাম একেবারে নিশ্চুপ। ভদ্রলোকের বয়স আমার চেয়ে হয়তো কিছু বেশি। শান্ত দুটো চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে একটা অদ্ভুত প্রচ্ছন্ন দৃঢ়তা আর প্রতিজ্ঞার ছাপ। কানের দুপাশে জুলপির চুলে বোধ করি তার অজ্ঞাতসারেই পাক ধরেছে। পরনে ধুতি পাঞ্জাবি। সবচেয়ে লোভনীয় তার গায়ের কাশ্মীরি শালটি, যা তিনি আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে রেখেছেন। চন্দ্রমোহন আর তার 3 বন্ধুর পাশাপাশি বিশ্বনাথ বাবুকে আমি ঠিক মেলাতে পারছিলাম না। এই বাসর ঘরের পরিবেশে দেখে মনে হয় তিনি নিজেও যেন একটু অস্বস্তি বোধ করছেন। আমার কৌতূহলী দৃষ্টি সম্ভবত চন্দ্রমোহনের দৃষ্টি এড়ায়নি। সবিতা, বিশ্বনাথ দা আমার পিস্তুত দাদা, বলতে গেলে এক মহাপুরুষ। সারা ভারতের আনাচে কানাচে বহু ঘুরেছেন। ওর ঝুলিতে অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে। তাছাড়াও খুব ভালো হাত দেখতে জানেন, তাই নাকি? না না না, তেমন কিছুই না। ওই আমার বই পড়ে শেখা বিদ্যে একরকম। এই একটি বিষয়ে কৌতূহল আমারও অপরিসীম। কালক্ষেপ না করে আমার ডান হাতটা বিশ্বনাথ বাবুর সামনে বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ ইতস্তত করে তিনি আলোয়ানের ফাঁক থেকে নিজের ডান হাতটা সামান্য বার করলেন। আমার হাতটা টেনে নিয়ে তাতে মনোনিবেশ করলেন। দেখলাম বিশ্বনাথ বাবুর হাতটা বড়ই কর্কশ, খুব পরিশ্রমী মানুষদের হাত যেমন হয় আর কি। চশমাটা একটু নাকের ওপর তুলে বিশ্বনাথ বাবু বললেন, আপনার ভাগ্যরেখা খুবই ভালো, সচরাচর দেখা যায় না। সে তো নিশ্চয়ই, নইলে মালতীর মতো বউ, মাধবীর মতো শালিকা আর চন্দ্রমোহনের মতো এমন ভাইরা ভাই পেলুম কি করে? এছাড়া আপনার যশোরেখাও কিন্তু ফেলনা নয়, বেশ ভালো। তাও তো হ্যাজাকের আলোয় ভালো করে দেখাই যাচ্ছে না। ইলেকট্রিকের আলোয় নিশ্চয়ই যশোরেখা আরো জেল্লাদার হতো সমিতা। ও অবিনাশ, সমিতরা কিন্তু দারুণ গান করেন। রবীন্দ্রসঙ্গীত তো জবাব নেই। তাই নাকি দাদা? আর ছাড়ছি না, নিন নিন, শুরু করুন শুরু করুন। একটা অভাবনীয় সঙ্গীতের মূর্ছনায় আমাদের মূর্ছা ঘটিয়ে বিশ্বনাথ দাকে প্রমাণ দিন যে আপনার যশোরেখা সত্যিই জোরদার। একটা গান আমাদের এই
আজকের কমে মাধবীর খুব প্রিয়। গানটা রবীন্দ্রসঙ্গীতই বটে, তবে তার মধ্যে মাধবীর দিদি ঢুকে পড়েছে বলে বোধহয় একটু বেশি প্রিয়। তাহলে করি। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে পূব হাওয়াতে, মালতী লতা দোলে দোলে শোনো না, পিয়ালো তরুর কোলে। সরি বৌদি, আপনাকে গান থামিয়ে দেখি দরজার মুখে মালতী। একবার শোনো, খুব দরকার। তাড়াতাড়ি করে উঠে গেলাম। কি হয়েছে, ঘুমনি? বললে যে যা ঝপ পড়ে গেছে সারাটা দিন আমি আর বাসর জায়গায় নেই। গাইছিলাম বেশ, গানটা মাঝখান থেকে দিলে চটকে। শোনো না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সীতাহারটা খুঁজে পাচ্ছি না। দেখলাম মালতীর মুখ একেবারে শুকিয়ে গেছে। স্বাভাবিক, সীতাহারটা প্রথমত আমাদের বিয়ের যৌতুক, তারপর মালতীর মাতৃবংশের ঐতিহ্যবাহী এবং 9.5 ভরি সোনায় তৈরি। সবচেয়ে বড় কথা, ওটা যে আবার গড়ানো যাবে আমার মতো চাকরিজীবীর পক্ষে সেটা অসম্ভব। আমি আর মালতী বোধহয় একটু দীর্ঘক্ষণ ফিসফিস করছিলাম, যারা ততক্ষণে অন্য সকলের ধৈর্যচ্যুতি ঘটিয়ে দিয়েছে। আমার অবস্থা তো তখন একেবারে কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎই চন্দ্রমোহন প্রশ্ন করলো, কি হয়েছে দাদা, কোনো প্রবলেম? কি বলবো বুঝে উঠতে পারলাম না। বর আর বরযাত্রীদের সামনে এ কথা বলা মানে তাদের ব্যতিব্যস্ত করে তোলা। কিন্তু সীতাহারের শোকে বিহ্বল মালতী আর নিজেকে সংবরণ করতে পারল না। দেখো না ভাই, আলমারি থেকে আমার বিয়েতে পাওয়া 9.5 ভরির সীতাহারটা চুরি গেছে। চুরি গেল? আলমারিটা তো বন্ধই ছিল, ঘন্টাখানেক আগেও আমি হাতটা দেখেছি। শুতে যাব বলে দুলটা খুলে আলমারিতে রাখতে গিয়ে এখন দেখছি হাতটা নেই। হাজার লণ্ঠনের আলো ছায়ায় বিয়ের বাসর ঘরের সকলের মুখে ত্রাস আর বিস্ময়ের লুকোচুরি খেলা। চন্দ্রমোহন এরই মধ্যে হঠাৎ বললে, বিশ্বনাথ দা, বিশ্বনাথ দা। বিশ্বনাথ বাবু মুখ তুললেন। তার বিষণ্ণ মুখমণ্ডলে জটিল চিন্তার অসংখ্য রেখা, যেন ম্লান হ্রদের জলে মাছ ধরা জাল পিছনে রয়েছে। তিনি চন্দ্রমোহনের সম্বোধনের কোনো জবাব দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করলেন, আমি কি ঘর ছেড়ে এর মধ্যে বেরিয়েছিলাম? একটু আগে বাথরুমে গেলে না? হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো, বাথরুমে গেলাম। কি বলেছিস চাঁদু, আমার খেয়াল ছিল না। কথা শেষ করতে না করতে তিনি উঠে দাঁড়ালেন। আমাদের বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। চন্দ্রমোহন আর বিশ্বনাথ বাবুর কথোপকথন কেমন অদ্ভুত, হেঁয়ালি মিশ্রিত, রহস্যময়। রহস্যের গভীরতা দ্বিগুণ করে বিশ্বনাথ বাবু মালতীকে সম্বোধন করে বললেন, আপনি আমার সঙ্গে একটু চলুন তো, দেখি হয়তো হারটা খুঁজে বের করে দিতে পারবো। আচ্ছা, এখানে কাছাকাছি কোথাও পুকুর আছে? বাড়ির ঠিক পিছনেই একটা ছোট ডোবা আছে। যাক, তাহলে বেশি দূরে যেতে হবে না। আপনি একটা টর্চ বা লণ্ঠন কিছু নিয়ে দেখি সঙ্গে। বিশ্বনাথ বাবু আর মালতী সীতাহার অনুসন্ধানের কাজে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি যৎপরোনাস্তি হতভম্ব হয়ে চন্দ্রমোহনের কাছে এসে বসলাম। দেখলাম চন্দ্রমোহনের মুখে কেমন অপরাধ বোধের ছায়া। সে মাথা নিচু করে নীরবে হাতে মুখ করছে। তার বন্ধুরাও কিরকম অপ্রস্তুত হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করছে। মাধবীকে ঘিরে যে মধুমক্ষিকার গুঞ্জন শুরু হয়েছিল সেটাও এখন স্তব্ধ। সীতাহারের দুর্ঘটনা কম বেশি সকলকেই ভালো মতো আঘাত করেছে। মিনিট 20 পরে বিশ্বনাথ বাবু ফিরলেন, সঙ্গে মালতী।
মালতী ভাবসাব বেশ খুশি খুশি। দেখলেই বোঝা যায় অনুসন্ধান অভিযান সফল। আপনি হাত পা ধুয়ে নিন বিশ্বনাথ বাবু। এই যে এইদিকে একটা বাথরুম আছে, বাথরুমের দেওয়ালে দড়িতে গামছাও টাঙানো আছে। হারটা পাওয়া গেছে চাঁদু, পুকুর পাড়ি ছিল। আমি আসছি, হাত পা ধুয়ে আসছি। আমি উঠে মালতীর কাছে গেলাম। কি ব্যাপার বলো তো মালতী, এটা দেখছি মিরাকল। শোনো না, আমি তো শুধু সঙ্গেই গেছি। টর্চ হাতে বিশ্বনাথ বাবু ডোবার পাড়ে সব খোঁজাখুঁজি করলেন। বাপরে কি অন্ধকার! আমি কিন্তু একটুও ভয় পাইনি। মা, খুঁজতে খুঁজতে দেখি একটা জায়গায় মাটি কেমন আলগা আলগা। আমার হাতে টর্চটা দিয়ে হাঁটু গেড়ে বসে উনি নিজেই মাটি সরাতে লাগলেন। একবার যেন বিড়বিড় করে বললেন, জানতাম এইখানে এসে লুকোবে। আর তারপরে গর্তের মধ্যে থেকে বার করে আনলেন সেই সীতাহার। আশ্চর্য, কিন্তু সেই কি বলে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। চল বাবা, আগে এটা আলমারিতে তুলে রাখি। মালতী চলেই যাচ্ছিল, বিশ্বনাথ বাবু হাত পা ধুয়ে ফিরে আসছিলেন। মালতী দেবী, আপনি যাবেন না, আসুন এ ঘরে বসুন, কথা আছে। তার স্বরে এমন কোনো প্রচ্ছন্ন জাদু ছিল যাতে মালতী নীরবে সেই আদেশ পালন করলো। আমিও ঘরে এসে বসলাম। দেখলাম তার ধবধবে ধুতি তখন কাদায় ইতস্তত কলঙ্কিত হয়ে আছে। কাশ্মীরি শালটাও পুরোপুরি রক্ষে পায়নি। যে নীরব প্রশ্ন কৌতূহল আমি এ পর্যন্ত সকলের দৃষ্টিতে দেখেছি, সম্ভবত সেটা বিশ্বনাথবাবুরও নজরে পড়ল। তিনি উপস্থিত সকলের মুখের উপর পর্যায়ক্রমে দৃষ্টি নিক্ষেপ করে হঠাৎই মালতীকে লক্ষ্য করে বললেন, মালতী দেবী, আপনি যে হারটা পেয়েছেন এবার সবাইকে দেখান। বিস্মিত মালতী শাড়ির আঁচল খুলে সীতাহারটি বার করল। ইতস্তত বিক্ষিপ্ত হ্যাজাকের আলোয় সীতাহারটা ঝকমক করে উঠল। মালতী হারটা আবার যথাস্থানে রেখে দেওয়ার পরে বিশ্বনাথবাবু বললেন, শুনুন বাবু, একমাত্র চাঁদুর সম্মান রক্ষার জন্যই মালতী দেবীকে সীতাহারটা সকলকে দেখাতে অনুরোধ করলাম। তাছাড়া এই হার চুরিতে আর বিশেষ করে তার উদ্ধারে আপনারা সবাই যে ভীষণ অবাক হয়েছেন বুঝতে পারছি। চন্দ্রমোহনের মুখেও বেশ একটা স্বস্তির আভাস। সে নতুন বল করে তার সংকট আর লজ্জা সবার চেয়ে বেশি। এখন কিন্তু সেই সংকট আর লজ্জার মেঘ অদৃশ্য। সুন্দর, এই হার চুরি আর তার বিচিত্র পুনরুদ্ধারের পেছনে আরো বিচিত্র এক কাহিনী আছে। আমি সে কাহিনী আজ অব্দি কাউকে বলিনি, আজ ভাবছি বলবো, কারণ এর আগে কখনো আজকের মতো এমন অসম্মানজনক পরিস্থিতির উদ্ভব হয়নি। আপনারা বরপক্ষের লোকেদের চোর ভেবে বসে থাকবেন, এটা তো আর যাই হোক চাঁদুর পক্ষে খুব একটা শোভনীয় নয়। না না না, সে আহা, বিব্রত হবার কিছু নেই সমীর বাবু, যা সত্যি তাই বলছি। একটু আগে চাঁদু আপনাকে বলছিল আমি নাকি মহাপুরুষ। মহাপুরুষ না হতে পারি, কিন্তু হ্যাঁ, কত সত্যি ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরে বহু মহাপুরুষের সাক্ষাৎ আমি পেয়েছি। এখন বর্তমানে আমি লোহার ব্যবসা করলেও বছর কয়েক আগে পর্যন্ত কাঠ নিয়েই ছিল আমার কারবার। তখন আমি চাকরি করতাম, আবার সরকারি চাকরি বলতে পারেন। সরকারের ইজারা নেওয়া বিভিন্ন জঙ্গলে গাছ কাটা হতো, আমি তার তদারকিতে থাকতাম। আর এই কাজেই আমাকে দেশের আনাচে কানাচে গিয়ে ডেরা বাঁধতে হয়েছে। তো বছর 3 আগে ঝাড়গ্রামে আমাকে যেতে হয় অফিসের কাজে। সেখানে তখন শাল গাছ কাটার মরশুম চলছে, ফলে অফিসের কাজ শেষ হতেই আমার কাঁধে তুলে দেওয়া হলো পুরনো দায়িত্ব, অর্থাৎ জঙ্গলে গিয়ে গাছ কাটার সময় তদারকির কাজ করতে হবে। কর্তার ইচ্ছা, অত কর্ম না করে উপায় নেই। উপস্থিত হলাম গিয়ে সেই জঙ্গলের তাঁবুতে। যে অফিসারটি সরেজমিনে তদারক করছিলেন আমাকে দেখে আরে হাঁপ ছেড়ে বাঁচলেন। উফ, খুব টাইমে এসেছেন আপনি। আমার অবস্থা জানেন, এদিকে বউ প্রেগনেন্ট, কালই চিঠি এসেছে হসপিটালে ভর্তি হয়েছে। আমার এক্ষুনি যাওয়া দরকার। আপনি না হলে যে কি করতাম আমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছেন।
দায় দায়িত্ব সব আমার হাতে তুলে দিয়ে তিনি সোজা রওনা হলেন দেশে। আমি তখনও বুঝিনি কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। তাঁবুতে গিয়ে দেখলুম ক্যানভিসের খাট, বিছানা, ছোট টেবিল, হ্যারিকেন, পদহুলে চলে আসা শেয়াল বা হায়না তাড়ানোর জন্য শক্তপোক্ত লাঠি, সবকিছুরই ব্যবস্থা রয়েছে। ভঙ্গুলে ব্যাচুলার মানুষ, কোনো অবস্থাতেই ভয় ডর নেই আমার। সুতরাং তুই তাঁবু আমার কাছে প্রায় রাজবাড়ির মতো মনে হলো। দেখলাম ঝাড়গ্রামের প্রচন্ড মশাকে প্রতিরোধ করার জন্য একটা মশারির ব্যবস্থাও রয়েছে। আর কি চাই? যে ছেলেটা তাঁবুতে আমার 5 ফানুস খাটতো, স্থানীয় আদিবাসী, তার নাম ছিল ঝুমনা। বয়স এই বছর 16, কালো তেলতেলে রোগা চেহারা, বেশ কর্মঠ, চটপটে। জঙ্গলে যারা গাছ কাটে তারাও আদিবাসী দলেরই, আর তাদেরই একজনের রমেশ, হ্যাঁ, রমেশেরই কিরকম যেন আত্মীয় হয় ছেলেটা। দারুণ কাজের ছেলে ঝুমনা। সত্যি সত্যি ওই জঙ্গলের মধ্যে তাঁবুতে ঝুমনা আমার কাছে দেবদূত স্বরূপ হয়ে দেখা দিল, যেন ওপরওয়ালার অযাচিত আশীর্বাদ। কিন্তু কিছুদিন না যেতেই এহেন কর্মে সুপটু ছেলেটার একটা খারাপ অভ্যেসের পরিচয় পেলাম। আমার গলায় বরাবরই একটা বিছে হার থাকতো, সবসময় পরে থাকতাম, শুধু রাতে ওটা খুলে রাখতাম গলায় ফুটতো বলে। তো একদিন সকালে বিছানা ছেড়ে রোজকার অভ্যেস মতো হাত বাড়িয়েছি পাশের ছোট টেবিলটার দিকে। বিছে হাতটা না পেয়ে আমি তো চমকে উঠেছি। চমকে ওঠার দুটো কারণ, এক হচ্ছে হাড়টা সোনার, আর 2 যে ঝাড়গ্রামের মতো সঙ্গী বর্জিত নির্জন গ্রামে এসে কলকাতার মতো শহুরে চোরের উৎপাত পুরস্কার পাবো সত্যি আশা করিনি। তো অবাক হওয়ার প্রাথমিক পর্যায়টা কেটে যেতেই আমার মনে স্বাভাবিক প্রশ্নটা জেগেছে, কে চুরি করলো হাড়টা? ঝুমনা। বিশ্বাস হতে চায় না, কিন্তু পরিস্থিতি নিরুপায়, সুতরাং ওকে ডেকে সরাসরি জিজ্ঞেস করলাম, ঝুমনা, আমার গলার বিছে হাতটা রোজকার মতোই খুলে টেবিলে আমি রেখেছিলাম, এখন দেখছি নেই। হার তো আমি দেখি লাই বাবু, খুলে রাখলে তো কোথাকে গেল? চুপ করে যেতে হলো, কারণ কোনো প্রমাণ তো আমার হাতে নেই। সেই দিনই গাছ ফেলার সময় রমেশের কানে আমি কথাটা তুললাম। আশ্চর্য, রমেশ কিন্তু আমার প্রত্যাশা অনুযায়ী বিস্মিত হলো না, বরং কিরকম বিড়বিড় করে বললে, ও কি আর চুরি করছে? কুদেবতা ভর করছে বটে। ব্যাপারটা ওইখানে চাপা পড়ে গেল। দ্বিতীয় চুরিটা হলো দিন 4 মধ্যেই। এবারে শিকার পাঞ্জাবির সোনার গিঁটি করা বোতাম। ঘটনা আর পরিণতি প্রথমবারের পুনরাবৃত্তি, এতটুকু তফাৎ নেই, কিন্তু এরপর থেকে আমি সতর্ক হলাম। ছেলেটাকে যথাসম্ভব চোখে চোখে রাখতে শুরু করলাম। রসুল নামে যে আর্দালিটি কাগজপত্র নিয়ে প্রতিদিন জঙ্গল আর অফিসে যাতায়াত করত, সে একদিন আমাকে চুপি চুপি জানালে, বাবু, আগের যে বাবু ছিলেন তারও একটা আংটি চুরি গিয়েছিল, কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই জুমনা ছোকরারই কাজ। এমনিতেই আদিবাসী মানুষগুলো খুব সৎ, সাদামাটা আর সরল। শিক্ষা দীক্ষা ও সভ্যতার বীজ এখনো ওদের সবল দিতে পারেনি, কিন্তু তারই মাঝে আশ্চর্য আলাদা রকম ওই জুমনা। তৃতীয় চুরির সময় ঝুমনা হাতে নাতে ধরা পড়লো, আমি ধরলাম। সকালে উঠে হাত মুখ ধুতে তাঁবুর বাইরে বেরিয়েছিলাম, জিভ ছোলাটা নিয়ে বেরোইনি। তা ফিরে গিয়ে দেখি একেবারে আচমকা আমার সামনাসামনি। ঝুমনা তো ভেড়া চাকা খেয়ে দাঁড়িয়ে গেল যেন একেবারে পাথরের মূর্তি। ওর একটা হাত তখন আমার বালিশের তলায় ঢোকানো। কিভাবে জানতে পেরেছে? আমার হাত ঘড়িটা বালিশের তলায় রেখেই আমি শুয়ে থাকি এবং সেটা সরাবার প্রয়াস নিতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। আমাকে দেখে সরাসরি ছুটে এসে ঝাঁপিয়ে পড়লে আমার পায়ে, হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিলে, চিৎকার করে বলতে লাগলে, আয় বাবু,
গড় করি মুখে ছেড়ে দে, এই কাজ আর হবে লাই, আর হবে লাই। বিশ্বাস কর, এই মোর কাম নয়, কুদেবতা আছে বটে, এই কুদেবতার কাম, মোর কোনো দোষ লাই দেয়। কিন্তু আমি ঝুমনাকে ক্ষমা করতে পারলাম না, বিশেষ করে হাতে নাতে এভাবে ধরা পড়ার পর। তাছাড়া ওই কুদেবতার কথা আমার মোটেই বিশ্বাস হলো না। বুঝলাম নিঘাত নিজেকে বাঁচাবার জন্য ছেলেটাই কুদেবতার দুঃখ ধরেছে, শুধু যা করণীয় তাই করলাম। বিশ্বনাথ একটু থামলেন। বিয়ের রাতে বাসর ঘরের মূল আকর্ষণ বর কনে, কোনো সন্দেহ নেই। চন্দ্রমোহন তো বটেই, নববধূ মাধবীকেও বিচলিত বলে মনে হলো না। বয়স সীমারেখা নির্বিচারে বিশ্বনাথবাবু এবং তার কাহিনীর প্রতি আকৃষ্ট হয়ে গোটা বাসর ঘরের সকলেই এই কাহিনীর স্রোতে অতি মনোযোগে সন্তরণশীল দেখলাম। ছেলেটাকে কি করলেন? পুলিশে দিলেন? না না, পুলিশে নয়, দিলাম ওদের সর্দারের হাতে। জঙ্গলে যেসব আদিবাসীরা গাছ কাটে, ওদের টাকা পয়সা কাজিয়া সবকিছু সমাধান করে দেয় ওদের সর্দার বিজয় কাহার। বিজয় কাহারের বয়স হবে 55-60। মাথায় যে কটা চুল আছে সবই সাদা, পেটানো সমস্ত চেহারা বয়সের অনুমানে ভুল করিয়ে দিতে চায়। আমি ঝুমনাকে নিয়ে তার হাতে তুলে দিলাম, একে একে বললাম হার চুরি, বোতাম চুরি, আর এই আজকের ঘড়ি চুরির চেষ্টার কথা। সব শুনলাম বাবু, তুই ফিরে আসা তাবতে ঝুমনার ভার আমার, ওর ঘর থেকে আমি ভূত নামায়া সারব। আমি তাঁবুতে ফিরে এলাম। ঝুমনার জন্য যে একটু কষ্ট হলো না তা নয়, কে জানে বেচারা ছেলেটাকে কি শাস্তি দেবে। তাঁবুতে ফিরে এসে বালিশের তলা থেকে ঘড়িটা বের করলাম। আমার অনেক সাধের ঘড়ি। ম্যাট্রিক পাশ করার পরে বাবা কিনে দিয়েছিলেন আমাকে। রোল গোল্ডের কেস, সঙ্গে সুদৃশ্য বাদামি চামড়ার ব্যান্ড, সুইজারল্যান্ডে তৈরি বিদেশি ঘড়ি। ঘড়িটার একটা বিশেষত্ব হলো 15 মিনিট অন্তর অন্তর ইচ্ছে করলে ওটাতে অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করা যায়। এমনি দামি ঘড়ি বটে, তবে তার চাইতেও স্মৃতিচিহ্ন হিসেবে ওটার দাম আমার কাছে অনেক বেশি। কারণ ঘড়িটা আমাকে উপহার দেবার 1 মাস পরেই থ্রম্বোসিসে বাবা মারা যান। ঘড়িটা নিয়ে স্মৃতিচারণ করতে করতে দূর থেকে বাছড়ে পড়ার মতন চাবুকের শব্দ সাবাং করে আমার কানে এসে বাজল। বুঝলাম ঝুমনার শাস্তি শুরু হয়েছে। পরপর শোনা যাচ্ছে চাবুকের শব্দ, আর পরক্ষণে ঝুমনার কিশোর কণ্ঠে তীক্ষ্ণ চিৎকার। সে চিৎকার অমানসিক। শত হয়ে বিজয় সর্দারের এই শাস্তি বরদাস্ত করা যায় না। আমি ঘড়িটা হাতে পড়ে নিয়ে বেরিয়ে এলাম তাঁবুর বাইরে। শব্দ আর চিৎকার লক্ষ্য করে দ্রুত পায়ে এগিয়ে চললাম। পায়ের তলার শুকনো শাল পাতার নজর ভাঙার শব্দ আমাকে এতটুকু অমনোযোগী করতে পারলো না। অসংখ্য শাল গাছের গোলক ধাঁধা পার হয়ে অবশেষে ঘটনাস্থলে পৌঁছলাম। সম্প্রতি গাছ কাটার ফলে পরিষ্কার হয়েছে এরকম একটা জায়গায় সব আদিবাসীরা জটলা করে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে নিজেদের ভাষায় চাপা গলায় কিছু বলা করছে। একজন আদিবাসী একটা শাল গাছের মুখোমুখি দাঁড়িয়ে, তার হাতে লম্বা সরু একটা কাঁচা বাঁশের কঞ্চি। আমি এটাকে চাবুক ভেবেছিলাম। আর সেই শাল গাছের গোড়ায় গাছের গুঁড়িকে বের করে দিয়ে ঝুমনার 2 হাত দড়ি দিয়ে বাঁধা, কাছেই দাঁড়িয়ে বিজয় কাহার কঞ্চির বাড়ি গিয়ে পড়ছে ছেলেটার হাতে, হাত দিয়েও চুরি করেছে। ঝুমনার হাত থেকে রক্ত পড়তে শুরু করেছে, মনে হলো হাত থেকে যেন বেশ ফুলে উঠেছে। ঘটনার বিভৎসতায় আমি থাকতে পারলাম না। থামো থামো বিজয়, থামো! আমি চিৎকার করে বিজয়কে থামতে বললাম। ও চমকে ফিরে তাকালো আমার দিকে। যে আদিবাসীরা বিজয়ের নির্দেশে কঞ্চি দিয়ে মারছিল সেও থেমে গেল। একবার আমার দিকে দেখে, একবার বিজয়ের দিকে। ও বুঝতে পারছে না সে এখন কি করবে, কার কথা শুনবে। বিজয় হাত তুলে ইশারায় তাকে থামতে বলল। বাবু,
আমি যমুনাকে 100 বেদ মারা শাস্তি দিয়েছিলাম, তবে 28টা হয়েছে, তাও তো আস্তে আস্তে মেরেছে। আর তুই এখন শাস্তি দিতে বারণ করছিস? তাহলে ছেলেটার চুরির মামা সারাবো কি করে? কি বলছো বিজয়? হাত ফেটে রক্ত পড়ছে, ছেলেটা যথেষ্ট শাস্তি হয়েছে, ছেড়ে দাও, ছেড়ে দাও ঝুমনাকে, ছেড়ে দাও। ঝুমনার হাতের বাঁধন খুলে দেওয়া হলো। রক্তাক্ত হাত নিয়ে জঙ্গলের মধ্যে কোথায় চলে গেল ঝুমনা। এই কাহিনী এখানেই শেষ হওয়া উচিত ছিল, কিন্তু হলো না, কারণ সেই দিনই সন্ধ্যায় সারাদিনের কাজ শেষ করে হিসেবপত্রের পাঠ চুকিয়ে ক্যাম্প খাটে শরীর এড়িয়ে একটা গল্পের বইয়ের পাতায় চোখ বুলেছি। তাঁবুর দরজায় কে এসে দাঁড়ালো মনে হলো। কষ্ট হলেও হ্যারিকেনের আলোয় ঠাহর করতে অসুবিধে হলো না। ঝুমনা। সকালের ঘটনার পর একে প্রথম দেখলাম। তাবুর ভিতর আসবো বাবু? এসো। গোর লাগে বাবু, তু আমার জান বাঁচালি, ওরা শেষ করে ফেলতো আমায়। আমার কথা তো মানবি বাবু? এই হাত দুটোর উপর আমার কোনো জোর নাই। এই দুটো হাত ছটফট করে, বেচাল করে, মারধর করলে, কাটা ছিঁড়া করলে আরো বিগড়াবে, শয়তানি করবে। আমি কিছু করতে পারবো লাই। ঝুলনার দুগাল বেয়ে অঝরে নেমে এলো শ্রদ্ধারা। হাঁটুর উপরে দুটো হাত রেখে ছেলেটা বসেছিল। আমার নজর পড়লো ওর হাত দুটোর দিকে। হ্যারিকেনের আলোয় তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে দেখলাম, আশ্চর্য, হাত দুটোকে দেখে কোনো বৃদ্ধের বলে মনে হয়। কুৎসিত শিরাগুলো ফুলে উঠে কালো পার্চমেন্ট কাগজের মতো চামড়াকে থেকে থেকে উঁচু নিচু করে দিয়েছে। অবশ্য জানি না সকালের শাস্তির কারণেও শিরাগুলো ফুলে উঠতে পারে। জল ভরা চোখ নিয়ে ঝুমনা বললে, আমার হাত লয় বাবু, আমার শরীরের অংশ লয়, কিন্তু আমার কোনো পথ লাই রে। তোকে তো আগেই বলেছি, তুই বিশ্বাস করিস লাই। দিব্যি গাইছি, এইসব চুরি হাত দুটো লিজে করে, আমি জানতেও পারি না। জায়গায় ঝুমনা, এসব কথা চিন্তা না করাই ভালো। চুরি করেছো, শাস্তি পেয়েছো, বাস। ঝুমনা তোর দুটো হাত আমার মুখের কাছে তুলে ধরে বললে, তুই তুই দেখ কেন, নিজের চোখেই দেখ, দেখ বাবু, তুই আমার হাত লয়। তবে তোকে এক কথা দিচ্ছি আমি, এরা আর চুরি করবে লাই। তোর বিছা হার, বোতাম সব এরাই চুরি করেছে। আগের বাবুর আংটি এরাই নিয়েছে। সোনার জিনিসে এদের বেশি লোভ, তবে সোনার জিনিস না পেলে হাতের কাছে যা পায় তাই চুরি করে। তাই নাকি? আর কি চুরি করেছে এরা? অনেক অনেক জিনিস বাবু, প্লেট, চামচ, রুমাল, সাবান। ওগুলো নিয়ে কি করেছিস? সব মাটিতে পুঁতে রেখেছে। বেশিরভাগ সময় এই হাত দুটা যা চুরি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে কোনো পুকুরের পাড়ে মাটিতে পুঁতে রাখে। জঙ্গলের বাইরে বড় দিঘি তো আছে, তারই পারে সব জিনিস পুঁতা আছে। আচ্ছা, তোকে আমি জায়গাটা দেখাই দিতে পারি, বিশ্বাস কর বাবু, তুই বিশ্বাস কর। একটা জিনিসও আমি বিক্রি করি লাই, ওরা চুরি করে মাটিতে পুঁতে রাখে। তাহলে বলছিস তোর কোনো দোষ নেই? না বাবু না, ইয়া আমার হাত লয়। তবে কার হাত? নতুন করে কান্নায় ভেঙে পড়ল ঝুমনা। লজ্জায় মাথা নিচু করে অস্ফুট স্বরে বললে, আমার বাবার হাত। রমেশ যে বলছিল তোর বাবা মারা গেছে? আমার জন্মের আগেই মারা গেছে। কি করে মারা গেল? বাবাকে ওরা মেরে ফেলেছে। হ্যাঁ? সর্দারের হুকুমে। কেন? চুরির লেগে বাবু, চুরির লেগে। আমি আবার চোখ ফেরালাম ঝুমনার হাতের দিকে। হাত দুটোর কদাকার কুৎসিত চেহারা সত্যি অতুলনীয় এবং
16 বছরের একটা ছেলের পক্ষে হাত দুটোর বয়স অনেক বেশি, কিন্তু এগুলো যে ওর হাত নয়, স্বাধীনভাবে হাতগুলো কাজ করে বেড়ায়, এই কথা বিশ্বাস করা খুব কঠিন। এই গল্প কেউই বিশ্বাস করবে না। তারপর হঠাৎই আমার কাছ থেকে একটা বাক্স চাই কিছু। অফিসে কাঠের স্যাম্পল পাঠানোর জন্য মাঝারি সাইজের একরকম পিচবোর্ডের বাক্স আমরা ব্যবহার করতাম। তারই কয়েকটা তাঁবুর এক কোণে স্তূপাকার করা পড়েছিল। সেদিকে আঙুল দেখিয়ে দেখি অনুরোধটা ঝুমনা করছে, তো নির্বিবাদে একটা বাক্স আমি ওকে দিয়ে দিলাম। তা দিয়ে কি করবে ওই জানে। বাক্সটা হাতে তুলে নিয়ে ছুটে বেরিয়ে গেল তাঁবু থেকে, বেরিয়ে গেল জঙ্গলের গভীরে। পরদিন সকালে তাঁবুর বাইরে থেকে একটা হইচই গন্ডগোলের শব্দ শুনতে পেলাম। বাইরে বেরিয়ে এসে এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হলাম আমি। ঝুমনা আচ্ছন্নের মতো টুলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কবজি আর কনুইয়ের মাঝামাঝি জায়গা থেকে ওর হাত দুটো কেউ কেটে নিয়েছে, আর রক্তাক্ত ঘোঁতা হাতের প্রান্ত দুটো কাদামাটি মাখা ন্যাকড়া দিয়ে জড়িয়ে দিয়েছে। সেখান থেকে টপ টপ করে তখনও ঝরে পড়ছে কাঁচা রক্ত। সে নৃশংস দৃশ্য সহ্য করা যায় না। সঙ্গে সঙ্গে সবাই মিলে ধরাধরি করে ওকে নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। সেখানকার ডাক্তারের তত্ত্বাবধানে সঙ্গে সঙ্গে ভর্তি করে দেওয়া হলো। রমেশ একসময় আমার পাশে এসে বলল, তোকে কি বলবো বাবু, ঝুমনার কোনো দোষ নাই, অভিশাপ। হ্যাঁ, কুদেবতার অভিশাপেই ইমন হয়েছে। ভারাক্রান্ত মন নিয়ে তাঁবুতে ফিরে এলাম। আদিবাসীরাও রোজকার মতো জঙ্গলে কাঠ কাটতে লেগে গেল, কিন্তু ঝুমনাকে নিয়ে ঘনিয়ে ওঠা দুশ্চিন্তাটা এক মুহূর্তের জন্য মন থেকে সরাতে পারলাম না। বিকেল না হতে হাসপাতালে রওনা হলাম ওকে দেখতে। ওর কাটা হাত দুটোই ততক্ষণে নতুন করে পরিষ্কার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। ডাক্তারবাবু আমাকে আশ্বাস দিয়ে বললেন, রক্তপাত তো প্রচুর হয়েছে, তবে বিশেষ ভয় নেই, ও সেরে উঠবে। ওর কিন্তু এখন প্রচুর বিশ্রামের প্রয়োজন, কারণ যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তা সহজে পূরণ হবার নয়। অন্তত মাসখানেক সময় লাগবেই। আমাকে দেখে এই ঝুমনা ব্যান্ডেজ করা হাত দুটো উঁচিয়ে ধরলে আমার মুখের সামনে, যেন হাত দুটো কেটে ফেলার ভীষণ খুশি হয়েছে আর একই সঙ্গে স্বস্তিও পেয়েছে। কিন্তু কি কাটলো ওর হাত দুটো, কেমন করেই বা কাটলো? এসব কেমন করে হলো ঝুমনা? কে কাজ করলো? আজ নয় কাল আমাকে করতেই হতো বাবু। তোকে কথা দিয়েছি আর আমি চুরি করবো লাই। সেই কথা রাখতে গেলে হাত দুটা কেটে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নাই। এই যে আমার হাত লয়, এদের আমি কেমন করে বিশ্বাস করাই? ঝুমনা, এ ধারণা তোর ভুল। তোর শরীরের সবই তোর, অন্য কারো কি হতে পারে? কিন্তু কাজ করলে কে? জঙ্গলের শেষে যে ভোঙার মন্দির আছে, তার গুণিন রতন মান্ডি এই কাজ করেছে। সে হাত দুটোকে আগে থেকেই চিনত। কি করে ছিল? আগেও এই হাত দুটো সে দেখেছে, অনেক বছর আগে। সে আমার বাপকে চিনত। বুঝলাম, এরপরে কথা চালিয়ে যাওয়া অর্থহীন। অশিক্ষা আর কুসংস্কারের তো কোনো ওষুধ নেই। ডাক্তারবাবুকে ওর দিকে নজর রাখার অনুরোধ করে আমি চলে এলাম। আসবার সময় শুনলাম ঝুমনা বলছে, আর আমার আর কোনো দুঃখ লাই রে বাবু, কোনো দুঃখ লাই। আমার চোখে আর জল আসতে লাই, আর জল আসতে লাই। কিন্তু দেখলাম এ কথা বলার সময় ওর চোখ জলে পুরো ভেজা। সে রাতে একরকম বিষণ্ণ মনে শুতে গেলাম আমি। মশারির ভেতরে শুয়ে উথাল পাথাল দুশ্চিন্তা করতে করতে একসময় ঘুমিয়েও পড়লাম। খুব ভালো একটা অদ্ভুত খসখস শব্দে তাঁবুর গায়ে বাইরে থেকে কেউ যেন আঁচড় কেটে চলেছে, আর মাঝে মাঝে টোকা মারার মতো ভোঁতা শব্দ। হয়তো কোনো পেঁচা কিংবা বাদুর পথ ভুলে এসে তাঁবুর গায়ে বারবার ধাক্কা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাই বা কি করে সম্ভব? মশারি ভেদ করে তাঁবুর খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে বাইরের খোলা আকাশ,
মেঘের আস্তরণে ঢাকা ঘোলাটে পূর্ণিমার চাঁদ, আর তার কিছুটা নিচেই শুরু হয়েছে ঝাঁকড়া মাথা শাল গাছগুলোর অন্ধকার ছায়া প্রাচীর। শত চেষ্টাতেও সে রাতে চোখে ঘুম নামলো না। বেচারা ঝুমনার কথা বারে বারে মনে পড়তে লাগলো, আর চোখের সামনে থেকে থেকেই ভেসে উঠতে লাগলো ওর কাটা হাত দুটো সেই ভয়াবহ দৃশ্য। একই সঙ্গে কানে আসছে টোকা দেবার হালকা শব্দ, আঁচড় কাটার শব্দ, তাঁবুর চাদরে আচমকা খসখস শব্দে কেউ যেন ছুটে বেড়াচ্ছে। সবসময় হাত মুখ ধোয়ার জন্য তাঁবুতে একটা বড় অ্যালুমিনিয়ামের গামলা ছিল আমার, বেশিরভাগ সময় তাতে জল ভরা থাকে, তখনও ছিল। জল ফুরিয়ে গেলে এই ঝুমনাই আবার জল এনে ভর্তি করে রাখতো। ওর ওই বিভৎস দুর্ঘটনার পরে রমেশই অনুগ্রহ করে সেই জল ভরার কাজটুকু করে দিচ্ছে। সুতরাং গামলার জলে ছলাৎ শব্দটা শুনে আমি যে চমকে উঠেছি, যার কারণ দুটো। এক হচ্ছে শব্দের চরিত্র, এক কথায় অভিনব চূড়ান্ত রহস্যময়। আর দুই, আমি প্রথম বুঝলাম যে শব্দটা তাঁবুর বাইরে নয়, হচ্ছে তাঁবুর ভেতরে। সোজা কথায় গামলার জলে কিছু একটা পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে, আপ্রাণ চেষ্টা করছে গামলা থেকে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে। শোনা যাচ্ছে অ্যালুমিনিয়ামের উপর খড়খড় করে আঁচড়ের অতি ব্যস্ত শব্দ। আমি বালিশের তলায় সঙ্গে সঙ্গে হাত ঢুকিয়ে ঘড়িটা বের করে নিলাম। রেডিয়াম ডায়ালে চোখ রেখে দেখলাম রাত 3টে বাজে। সুতরাং ঘুমোবার চেষ্টা করা এখন বৃথা। মশারির বাইরে বেরিয়ে নিচু হয়ে ক্যাম্প খাটের পাশে রাখা হ্যারিকেনটা তুলে নিলাম। সলতে নামিয়ে আলোটা প্রায় নিবুলিবু করা ছিল, চাবি ঘুরিয়ে সেটাকে বাড়িয়ে দিলাম। সেই মুহূর্তে হ্যারিকেনের শিকার আবছা আলো একটা জিনিস আমি দেখতে পেলাম, এবং হ্যারিকেন সঙ্গে সঙ্গে আমার হাত থেকে খসে পড়লো মেঝেতে। ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল কাঁচের চিমনি, আলোর শিকাটাও পলকে নিভে গেল। কিন্তু এরই মধ্যে আলো জ্বালিয়ে অল্প সময় আমি দেখেছি গামলার ভেতর থেকে পড়িমড়ি করে পাগলের মতো ছুটে বেরিয়ে এসেছে কালো কাঁকড়ার মতো অদ্ভুত দুটো প্রাণী। ছিটকে লাফিয়ে পড়েছে মেঝেতে, তারপর বিদ্যুৎ গতিতে রওনা হয়েছে তাঁবুর দরজা লক্ষ্য করে। প্রাণী দুটোর রং গাঢ় বাদামি, পিঠে দুটো মাকড়সার মতো উঁচু হয়ে রয়েছে, আর তারপরে পার্চমেন্ট কাগজের মতো চামড়ার আস্তরণ। প্রত্যেকটা প্রাণী 5টা করে পা, আর তাদের ছুঁচলো ডগায় কালচে ছোপ ধরা মোটা মোটা বাঁকানো মুখ। না, দেখতে আমার এতটুকু ভুল হয়নি। সেই দুটো হাত, ঝুমনার কেটে ফেলা দুটো হাত, গামলার জলে ভিজে গিয়ে সেগুলোকে কেমন চকচকে উজ্জ্বল দেখাচ্ছিল। উঠে দাঁড়িয়েছি, ততক্ষণে হাত দুটো তাঁবুর বাইরে অদৃশ্য হয়ে গেছে। সব মিলিয়ে আমি এমন ভয়ঙ্কর অথচ অবাস্তব এক দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়ে পড়েছি যে আমি নিজের চোখ মন কিছুকে বিশ্বাস করতে পারছি না। আরেকটা হ্যারিকেন ছিল তাঁবুতে। কোনো রকম অন্ধকারে হাতড়ে হাতড়ে সেটাকে খুঁজে বের করে জেলে দিলাম। আমার হাত থেকে পড়ে যাওয়া কাঁচের চিমনির ভাঙা টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরো নজরে পড়লো গামলা থেকে তাঁবুর দরজা পর্যন্ত একটা ভিজে ভিজে দাগ। গামলার কাছে গিয়ে দেখি সেটা জল কাদায় নোংরা ঘোলাটে হয়ে গেছে, আর জলে তখনও ঢেউ খেলছে। হ্যাঁ, এইমাত্র কেউ জলে আলোড়ন তুলে অদৃশ্য হয়ে গেছে। যেসব আদিবাসী গাছ কাটতো তাদের কয়েকজন, জনা 4-5 হবে, কাজের শেষে আর ঝুবড়িতে ফিরে যেত না। আমারই তাঁবুর লাগোয়ার একটা তাঁবু তৈরি করে সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তো। বেলা একটু বাড়তে হাসপাতালে ঝুমনাকে দেখতে গেলাম। ডাক্তারবাবু বললেন ওর সামান্য জ্বর হয়েছে, তাছাড়া শরীরও খুব দুর্বল। ওকে শুধু দুধ বাড়লে আর ভিটামিন ট্যাবলেট খেতে দেওয়া হচ্ছে। আপাতত কদিন এরকমই চলবে। ডাক্তারবাবু ঘর ছেড়ে যেতেই আমি ঝুমনাকে প্রশ্ন করলাম, ঝুমনা, হ্যাঁ, তোকে কয়েকটা কথা জিজ্ঞেস করলে তোর কি জবাব দিতে খুব কষ্ট হবে? না বাবু, যা প্রাণ চায় জিজ্ঞেস কর। এখন আমার তো কোনো দুঃখ নাই। হাত দুটো কেটে ফেলে তুই কি করেছিস? তোর দেওয়া বাক্সটায় রতন গমিন ওগুলো রেখেছিল। বেশ, তারপর গোটা বাক্সটা মাটিতে পুঁতে ফেলেছে। আমি নিজের চোখে দেখেছি। ওইটুকুই আমার জানবার দরকার ছিল। হাসপাতাল থেকে ফিরে এলাম। সে রাতে আর 2 চোখের পাতা এক করিনি। শেয়াল কিংবা হায়না তাড়ানোর লাঠিটা হাতের কাছে নেমে অপেক্ষায় রইলাম, কিন্তু কিছুই হলো না। আশ্চর্য, তারপরের রাত, এমনকি 3য় রাতেও কিছু হলো না। আমি ভাবলাম হয়তো হ্যারিকেনের আলোতে ওই মহা চোর হাত দুটো দেখা দিতে লজ্জা পাচ্ছে।
সুতরাং তাদের আবাহন করার জন্য পরের রাতে আলো নিভিয়েই শুয়ে পড়লাম। একটা অদ্ভুত শব্দে ঘুমটা ভাঙলো। আর কানের ঠিক নিচে আমার হাত ঘড়িটায় অ্যালার্ম বাজছে। বালিশ ভেদ করেও চাপা শব্দটা আমার কানে আসছে। পাথরের মূর্তির মতো নিঃসারের শরীর এলাম আমি। ধীরে ধীরে কত মিনিট 15 কেটে গেল, কারণ তারপরেই আমার কানে এলো দ্বিতীয় অ্যালার্মের শব্দ। রাত এখন কটা বাজে কে জানে, কিন্তু অ্যালার্মটা নিচে থেকে বাজছে কেমন করে। আমি তো অ্যালার্মের চাবিতে দম দিয়ে আস্তে আস্তে একটা হাত বালিশের তলায় ঢুকিয়ে দিলাম। বালিশের তলা যে ওরা রয়েছে সেই হাত দুটো, আর আমার হাত ঘড়িটা সেই হাতের মুঠোর মধ্যে। ঘড়ির চামড়ার ব্যান্ডের একটা প্রান্ত সামান্য বেরিয়েছিল, আমি সেটা ধরে প্রাণপণে একটা হ্যাঁচকা মারলাম, কিন্তু ওই হাতের আঙুলগুলো ভীষণ শক্ত, আর আমার আঙুলগুলো ওরা সাঁড়াশির মতো তীব্রতায় আঁকড়ে ধরলো। আমি আবারও চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে আদিবাসীদের তাঁবু থেকে কজন ছুটে এসে হাজির হলো। তাদের একজনের হাতে জ্বলন্ত হ্যারিকেন। কিসের সঙ্গে যে আমার আপ্রাণ ধস্তাধস্তি চলছে সেটা ওরাও প্রথমটা ঠিক ঠাহর করে উঠতে পারলো না, কিন্তু আলোর ইশারা পেয়ে হাত দুটো বোধহয় ভয় পেল। ঘড়িটা হঠাৎ ছেড়ে দিল। আমি চেষ্টা করে ওদের আঁকড়ে ধরে রাখতে পারলাম না। কালচে বাদামি হাত দুটো বিছানার সাদা চাদরের মধ্যে কাঁকড়া নিয়ে ছুটে গেল। মশারি ফাঁক করে ছিটকা পড়লো মেঝেতে, তারপর ছুটে চলে তাঁবুর দরজা লক্ষ্য করে। ততক্ষণে আমি নিজেকে সামনে নিয়ে খাটের তলা থেকে লাঠিটা তুলে নিয়েছি, আর দুটো হাতের মধ্যে যেটা একটু পিছিয়ে পড়েছিল সেটাকে লক্ষ্য করে সজোরে আঘাত করেছি। আঘাতের সঙ্গে সঙ্গে হাতটা শূন্যে প্রায় হাতখানেক লাফিয়ে উঠলো, তারপর ছিটকে পড়লো মেঝেতে। মুহূর্তের জন্য হাতটা হতচকিত হয়ে থমকে রইল, যেন চিন্তা করলো সেই আকস্মিক আঘাতের প্রতিবাদে কি করা উচিত। তারপর হঠাৎই আমাকে লক্ষ্য করে কিছুটা এগিয়ে এলো, অনেকটা তেড়ে আসার মতো, কিন্তু কিভাবে এক ঝটকায় দিক পরিবর্তন করে আবার ছুটে চললো দরজা অভিমুখে। তারপর এক সময় অদৃশ্য হয়ে গেল বাইরের জঙ্গলের আড়ালে অন্ধকার রাতের পর্দার গোপন ভাজে। আমি আদিবাসীদের লক্ষ্য করে বললাম, শিগে বিজয় সর্দারকে খবর দাও, বিজয় সর্দারকে খবর দাও, এক্ষুনি এক্ষুনি। ওরা ছুটে বেরিয়ে গেল বিজয় কাহারকে খবর দিতে। বিজয় কাহার যখন এসে পৌঁছলো তখন আকাশে ভোরের ইঙ্গিত। শুরু হয়েছে অসংখ্য পাখির প্রভাতী গুঞ্জন। বিজয় আসতেই সমস্ত ঘটনাকে প্রথম থেকে খুলে বললাম। ও গম্ভীর ভাবে সব শুনলো, তারপর বলল, যমুনাকে মন্দিরে নিয়ে যেতে হবে। সবাই মিলে ছুটলাম হাসপাতালে। ডাক্তারবাবুকে অনেক অনুরোধ করার পর তিনি নিমরাজি হলেন। দেখুন, এই অবস্থায় ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তবু আপনি যখন বলছেন, একটা স্ট্রেচারে করে নিয়ে যান। হেঁটে একদম নয়, আমি স্ট্রেচারের ব্যবস্থা করে দিচ্ছি। একটু পরেই জঙ্গলের পথ ধরে আমি, রমেশ আর বিজয় কাহার আগে আগে হেঁটে চলেছি, পেছনে স্ট্রেচারে ঝুমনা। মন্দিরের কাছাকাছি এসে পৌঁছতে জোনাদেক আদিবাসী ছুটে এগিয়ে গেল মন্দিরের দিকে। ওরা গেল হয়তো রতন গুনিনকে খবর দিতে, কিন্তু একটু পরেই তারা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ফিরে এলো। কি খবর, কি হলো? বাবু, আমরা আসছি খবর পেয়ে রতন গুনিন ভয়ে মন্দির ছেড়ে কোথায় পালিয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে বিজয়? গণিনের দরকার নাই, যমুনা দেখিয়ে দিলেই হবে। ঝুমনা ইশারা করতে একটা নরম জায়গায় বিজয় সবাইকে মাটি খোঁড়ার নির্দেশ দিলেন। প্রায় হাত আড়াই মাটি খোঁড়ার পর অতি পরিচিত আমার সেই পিচবোর্ডের বাক্সটার দেখা পাওয়া গেল, কিন্তু আশ্চর্য, বাক্সটা খোলা, কাদায় মাখামাখি, তার ভেতরে কোনো কাটা হাত কিন্তু খুঁজে পাওয়া গেল না। হাতটার সন্ধানে আমরা সকলে মিলে খুব খোঁজাখুঁজি করলাম, কিন্তু বৃথা। আমার কেবলই মনে হতে লাগলো হাত দুটো আমার পিছু ছাড়েনি। লাঠির আঘাতের প্রতিশোধ দেওয়ার জন্য ওরা তককে তককে রয়েছে। তাঁবুতে ফিরে এসেও হাত দুটোর অদৃশ্য উপস্থিতি আমি টের পেলাম। আমার তাঁবুতে
আদিবাসীদের তাঁবুতে গাছ কাটার যন্ত্রপাতির ওপর প্রায় হামলা হতে লাগলো। তখন আমরা চারদিকে ইঁদুর ধরার জাঁতি কলগুলো এনে পেতে রাখলাম। একদিন সকালে একটা জাঁতি কল বন্ধ অবস্থায় আবিষ্কার করলাম, কিন্তু তার লোহার দাঁতে সামান্য একটু ছেঁড়া চামড়ার কাছে রক্ত ছাড়ার কিছু পেলাম না। বুঝলাম একটা হাত ফাঁদে ধরা পড়েছিল, আর তখনই দ্বিতীয় হাতটা এসে তাকে ফাঁদ থেকে সহজেই উদ্ধার করেছে। টোপ হিসেবে আমার হাত ঘড়িটাকেও বেশ কদিন খোলা জায়গায় রেখে দিলাম, কিন্তু সেও বৃথা। তবে হ্যাঁ, যত্র হাত দুটোকে দেখা যেতে লাগলো। গাছের ডালে, আমার মশারির চালে, ঘাসের ওপর, তাঁবুর গায়ে, শুকনো শাল গাছের পাতার ফাঁকে আদিবাসীরা এত ভয় পেয়ে গেল যে বিজয় কাহার শত বুঝিয়ে ওদের শান্ত করতে পারলো না। সব একে একে কাজ ছেড়ে পালাতে লাগলো। তখন বাধ্য হয়ে সাময়িকভাবে গাছ কাটার কাজ বন্ধ রেখে আমরা ক্যাম্প গুটিয়ে ফিরে এলাম। ফেরার সময় আমার প্রতিটি জিনিস আমি বারবার করে নেড়ে চেড়ে দেখে নিয়েছি কোনো কিছুর ফাঁকে সেই ধূর্ত হাত দুটো লুকিয়ে আছে কিনা। অবশেষে স্থানীয় অফিসে কাজের সমস্ত দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি কলকাতায় রওনা হলাম। অন্ধকারে রাতের বুক চিরে তীব্র গতিতে চলেছে ট্রেন। হঠাৎ আমার নজরে পড়লো শক্তপোক্ত করে বাঁধা বেডিং এর ভেতরে কিছু একটা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে। কারণ বেডিং এর কাপড়ের একটা জায়গা অদ্ভুত ভাবে কেমন উঁচু ঢিবির মতো হয়ে আছে। সেই ঢিবিটা যেন কষ্টের সৃষ্টে চলে বেড়াতে চেষ্টা করছে। ভীষণ ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি বেডিংটা খুলে ফেলেছে, কিন্তু ট্রেনের কমজোরি আলোয় ভালো করে কিছু দেখতে পায়নি। একটা অজানা আতঙ্ক আমাকে আস্তে আস্তে ঘিরে ধরেছে। হাত দুটোকে আমাকে ছাড়বে না। ওরা কি প্রতিশোধ চায়? কিন্তু কি করবে ওরা? কিভাবে প্রতিশোধ নেবে? বিজয় কাহার আমাকে বলেছিল ওই হাত শুধু চুরি করে, কাউকে খুন করার ক্ষমতা ওদের নেই। সেরকম ক্ষমতা থাকলে বহু আগেই আমি ওদের শিকার হতাম। দুশ্চিন্তায় আমি যেন পাগল হয়ে উঠলাম। তারপর বিশ্বনাথ বাবু হঠাৎই থামলেন। চোখ থেকে চশমাটা খুলে নিবিষ্ট মনে কাঁচ দুটো নিরীক্ষণ করতে লাগলেন। ঘরের মধ্যে আমরা সকলে কৌতূহলে নীরব রুদ্ধশ্বাস। মালতী একটু ভয় পেয়ে যেন আমার আরো কাজ ঘেঁষে বসল। বিশ্বনাথ বাবু বাসর ঘরের প্রত্যেকের উপর পর্যায়ক্রমে দৃষ্টি রাখলেন। হ্যাজাকের আলো তার মুখমণ্ডলকে ছায়াময় করে তুলেছে। চশমাটা আবার চোখের উপর বসালেন বিশ্বনাথ বাবু। সরাসরি তাকালেন আমার চোখের দিকে। আজকের ঘটনায় বুঝতেই পারছেন সেই হাত এখনো আমার পিছু ছাড়েনি। সোনার জিনিসের প্রতি ওদের লোভ তো কমেইনি, বরং বেড়েছে। সেই জন্য আমি আত্মীয় স্বজন কারোর বাড়িতে যাই না। চাকরি বাকরি ছেড়ে শুধু নিজের ব্যবসা নিয়ে আছি আমি। চাঁদু আমার এই একা চোরা স্বভাবের কথা জানে, এমনকি চুরির ব্যাপারটাও জানে, কিন্তু কোনোদিনই ওকে তার কারণটা আমি খুলে বলিনি। আজ বললাম, কারণ এরকম অপমানজনক পরিস্থিতির মধ্যে তো আগে কখনো পড়িনি। এই জন্যই চাঁদুকে আমি বারবার বলেছিলাম আমি বরযাত্রী যাবো না। চাঁদু, আমি বরযাত্রী যাবো না। তুই বউ নিয়ে আয়, আমি তখন তোকে আশীর্বাদ করবো। কিন্তু কে শোনে কার কথা? ও বললে তুমি চলো, আমি তোমাকে নজরে রাখবো। আসলে চাঁদুরও দোষ নেই। ও কি করে জানবে যে যখন ওই হাত দুটো চুরি করে তখন আমি এতটুকু টের পাই না? ও কি করে জানবে কত ভয়ঙ্কর প্রতিশোধ ওই হাত দুটো আমার ওখানে দিয়েছে? ও কি করে জানবে কত বিষাক্ত ছোবলে ওরা আমার গোটা জীবনটা নীল করে দিয়েছে? এই তো সেই হাত, এই তো কাশ্মীরি আলোয়ান সরিয়ে বিশ্বনাথ বাবু তার হাত দুখানা সামনে মেলে ধরলেন। আশ্চর্য, গায়ের রঙের তুলনায় তার হাতের রং অনেক বেশি কৃষ্ণ গায়ে, বলা যেতে পারে গাঢ় বাদামি। আর হাত দুখানা অসম্ভব রকম কর্কশ চামড়া, প্রত্যেকটা শিরা উপশিরা স্থূলভাবে প্রকট। কুৎসিত কদাকার আঙুরের গ্রন্থিগুলো অদ্ভুত রকম বেমানা, নখগুলো পুরু গাঢ় কৃষ্ণবর্ণ ছাপে কলঙ্কিত, কোনো মাংসাশী জন্তুর নখের মতো বেঁকা। হাত দুখানা হ্যাজাকের লণ্ঠনের আলোয় ভয়ঙ্কর দেখাচ্ছিল। সেই সময় বাইরে কোথাও যেন কর্কশ সুরে একটা পেঁচা ডেকে উঠল। ঠান্ডা বাতাসে ঝড়
খোলা জানলা দিয়ে প্রবেশ করে উপুর করে ঘর তোল পার করে দিল। আর বিশ্বনাথ বাবু উন্মাদের মতো হাত দুখানা মেঝেতে আঘাত করতে লাগলেন। হাত ক্ষত বিক্ষত হয়ে রক্তের ধারা বইতে শুরু করলেন। আমি কি করি আমি না পারি রাখতে, না পারি ফেলতে। ওই 16 বছরের ছেলেটার মতো অত সাহস আমার নেই। আমি তো কেটে ফেলতে পারি না। ও ভগবান, আমি কি করি? আমার শাস্তির কি শেষ রে? আমি কি করি? কান্নার দমকে তার শরীর ফুলে ফুলে উঠতে লাগলো। মালতী ভয়ের তো চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। চন্দ্রমোহন আর তার বন্ধুরা বিশ্বনাথ বাবুকে সংযত করার চেষ্টা করতে লাগলো। বিয়ের উৎসবের আনন্দ যেন মুহূর্তে অদ্ভুত বিষাদে পর্যবসিত হলো। আমার বাকশক্তি যেন কোনো অদৃশ্য ক্ষমতা সম্পূর্ণরূপে রোধ করে দিয়েছে। কথা বলার মতো অবস্থা নেই। চার মাস পরে চন্দ্রমোহনের কাছ থেকে সংবাদ পেলাম বিশ্বনাথ বাবু তার নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।